কোডিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এডিশন সাবট্রাকশন রিলেটেড, আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন রিলেটেড। সো অলরেডি আমরা এডিশন সাবট্রাকশন রিলেটেড কোডিং এর মধ্যে আমরা যে ফর্মুলাগুলো পেয়েছি এখন পর্যন্ত, একটা ফর্মুলা পেয়েছি হচ্ছে আমরা মিন রিলেটেড, কোডেড মিন এবং অরিজিনাল মিনের মধ্যে যে রিলেশন, সেটাকে আমরা ডিনোট করছি এই ফর্মুলাটাকে এভাবে যে অরিজিনাল মিন, যেটাকে আমরা এক্স বার বলে থাকি, সেটা ইকুয়ালস টু সামেশন অফ এক্স প্লাস এ, বা আমরা এটাকে এক্স মাইনাস এ দিলাম, ডিভাইডেড বাই এন প্লাস এ। তাহলে এই দুইটা সাইন হচ্ছে অপোজিট। আমার এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এটা ছিল এক নম্বর ফর্মুলা, যেখানে হচ্ছে আমরা কোডেড মিন থেকে অরিজিনাল মিন বের করি। এটা নর্মালি আমাদের লাগে যখন আমাকে কোয়েশ্চেনে সামেশন অফ এক্স স্কোয়ার বা সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করতে বলে, সেসব কেসে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে থাকি। সেকেন্ডলি, আমরা ভেরিয়েন্স যদি যখন বের করি এবং আমাদের কোডিংটা যদি এখানে এক্স মাইনাস এ হয়, তাহলে সেক্ষেত্রে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস এ ইকুয়ালস টু আমরা লিখে থাকি সামেশন অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স মাইনাস এ বাই এন হোল স্কোয়ার। এবং আমরা জানি যে প্লাস মাইনাস রিলেটেড কোডিং যদি হয় সেক্ষেত্রে ভেরিয়েন্সের ভ্যালু চেঞ্জ হয় না। আমি প্লাস মাইনাস রিলেটেড যাই চেঞ্জ করি না কেন, আমাদের আলটিমেটলি ভ্যালু চেঞ্জ হয় না, এতটুকু আমরা জানি। তাহলে লাস্ট দিন পর্যন্ত আমরা যে কোডিং করেছিলাম সেই কোডিং এই পর্যন্তই ছিল। আচ্ছা, এখন তাহলে যেটা হচ্ছে নেক্সট আমরা যেখানে মুভ করব সেটা হচ্ছে কোডিং যদি এখন মাল্টিপ্লিকেশন বা ডিভিশন রিলেটেড হয়, সেক্ষেত্রে আমরা কি করতেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমার ফর্মুলার সাথে, যেমন আমার কোডিংটা যদি এরকম হয়, আমি এখন বলতেছি যে আমরা কোডিংটা করছি হচ্ছে এ এক্স মাইনাস বি, তার মানে এক্স এর সাথে একটা কিছু একটা মাল্টিপ্লাইড ফর্মে দেখা যাচ্ছে এখানে। তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে চেঞ্জ কি আসবে? তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ যেটা আসতেছে, আমরা যখন আমাদের অরিজিনাল, আমাদের তো ফর্মুলা দুইটা, একটা হচ্ছে মিন রিলেটেড আর একটা হচ্ছে ভেরিয়েন্স রিলেটেড। তাহলে মিন রিলেটেড যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটু আগে যে ফর্মুলাটা লিখলাম ভেরিয়েন্সের জন্য, যেটা হচ্ছে সামেশন অফ, আমি যদি এই ফরম্যাটের জন্য লিখি ভেরিয়েন্স অফ এ এক্স মাইনাস বি এর জন্য, তাহলে ভেরিয়েন্স অফ এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই আমরা লিখতেছিলাম হচ্ছে এন মাইনাস সামেশন অফ এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এটা সমান আমরা তাহলে কি লিখতে পারবো? এটা আমাদের এখানে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা হচ্ছে এটার সামনে আমাদের একটা 1/a স্কোয়ার লিখতে হবে। তাহলে এই 1/a স্কোয়ার দিলে আমরা তখন যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা তখন লিখতে পারবো, আমরা একটু আগে কি লিখতাম, আমরা একটু আগ পর্যন্ত লিখতাম যে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস মাইনাস এ বা বি যাই হোক। বাট যখনই আমাদের কোডিং এর সাথে আমরা এখানে একটা এ বা বি মাল্টিপ্লাইড ফর্মে চলে আসতেছে, আমরা যদি সাপোজ এটাকে এ আর এটাকে বি ধরি, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা তাহলে 1/a স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। আমরা জিনিসটা বুঝলাম কিনা, আমরা কি ক্লিয়ার এটা? লেট করা যাবে না ক্লাসে। ওকে, তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা তাহলে এখন যাচ্ছি।
আচ্ছা, আমাদের তো আরেকটা এখানে ফর্মুলা আবার আছে, মিন সেটা ইউজ হচ্ছে, করা যাবে না? হ্যাঁ অবশ্যই, মিনের ক্ষেত্রে আমরা জাস্ট স্কোয়ারটা দিব না, 1/a লিখবো। আমাদের মিনের ক্ষেত্রে ফর্মুলাটা যেটা ছিল, সেক্ষেত্রে আমরা জাস্ট, আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল যে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ, সাপোজ যদি আমরা এর আগে এক্স মাইনাস এ বাই এন প্লাস এ লিখতাম, তাহলে এখানে যদি এখন মাল্টিপ্লাইড ফর্মে আমি একটা বি দিয়ে দেই এক্স এর সাথে, তাহলে সেক্ষেত্রে পুরাটা 1/b দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এতটুকু আমাকে মাথায় রাখতে হবে। আমরা কি ক্লিয়ার কিনা জিনিসটা? তাহলে মিনের Yes, ক্ষেত্রে sir, yes. স্কোয়ার থাকবে না, ভেরিয়েন্সের ক্ষেত্রে স্কোয়ার থাকতেছে, এতটুকুই তাহলে আমাদের ডিফারেন্স। তাহলে এটা জাস্ট এজ এ ফর্মুলা হিসেবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কোডিং এর ক্ষেত্রে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমরা, তবে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা যদি একটা ম্যাথ এখান থেকে সলভ করতে স্যার চাই এই এই ফর্মুলা রিলেটেড, যেটা দেখালেন এটা আসে না? এটা আমাদের আসে না। আমাদের কোডিংটা মাল্টিপ্লাইড বা ডিভিশন রিলেটেড ফর্মুলা আমাদের আসে না, আমাদের শুধু প্লাস মাইনাস রিলেটেড আসে। সো আমরা যদি এখন একটা ম্যাথে যাই, যে আমাদের ইনফরমেশন দেওয়া যে সামেশন অফ 3x minus 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9136, আর সামেশন অফ 3x minus 1 এর ভ্যালু হচ্ছে 53। টোটাল আমরা কতগুলা ভ্যালু নিয়ে কাজ করতেছি? n ইকুয়ালস টু 10, 10টা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। তাহলে আমার কাছে এখন জিজ্ঞেস করা হচ্ছে সামেশন অফ x স্কোয়ার এর ভ্যালু কত বের করো। তাহলে সামেশন অফ x স্কোয়ার যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমে আমরা কি করব? তাহলে আমরা ফর্মুলা জানি হচ্ছে যে ভেরিয়েন্স অফ x ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারবো 1/3 স্কোয়ার ভেরিয়েন্স অফ 3x minus 1। তাহলে প্রথমে আমরা এটা বুঝলাম কিনা, এটা হচ্ছে আমাদের মেইন থিম। এখন এই ভেরিয়েন্স অফ x মানে আমরা বুঝি কি, সামেশন অফ x স্কোয়ার বাই n মাইনাস সামেশন অফ x বাই n হোল স্কোয়ার লিখতে পারি, অথবা x মিন হোল স্কোয়ার লিখতে পারি। আমরা জানি এটা মানে হচ্ছে মিন, আমরা লাস্ট দিন এটা নিয়ে কাজ করছি। ইকুয়ালস টু 1/3 স্কোয়ার মানে হচ্ছে 9। ভেরিয়েন্স অফ 3x minus 1 বলতে আমরা কি বুঝবো? সামেশন অফ 3x minus 1 হোল স্কোয়ার বাই n মাইনাস সামেশন অফ 3x minus 1 বাই n হোল স্কোয়ার। রাইট সাইডের আমরা প্রত্যেকটা ভ্যালুই আমরা জানি, এখানকার আমরা সব ভ্যালুই জানি, তাহলে আমরা এখানে ভ্যালু বসাবো ফার্স্টে। স্যার 1/3 স্কয়ারটা কেন একটু আবার বলতে পারবেন? 1/3 স্কোয়ারটা এই কারণে আসছে, যখন আমরা কোডিং ইউজ করব এবং সেই কোডিং এ এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড ফর্মে থাকবে, 3 থাকলে 3 স্কোয়ার লিখতে হবে, 4 থাকলে 4 স্কোয়ার লিখতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই ফর্মুলাগুলো দেখাইছিলাম। তাহলে যাই থাকুক সেটা তুমি 1/, ফরম্যাটে স্কোয়ার দিয়ে লিখবা ভেরিয়েন্সের ফর্মুলা লেখার ক্ষেত্রে, আর মিনের ফর্মুলা লেখার ক্ষেত্রে স্কোয়ার দিব না। যেমন আমরা যদি এখন এই জায়গাটায় তাকাই, এই ভ্যালুটা বের করার সময় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মিন বের করার সময় কিন্তু আমার মিনের ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগতেছে। তাহলে মিনের ফর্মুলা আর কোডিং এর ফর্মুলার মধ্যে রিলেশনটা যেটা ছিল সেটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু, তাহলে এখানে একটা 1/3 লিখতে হবে, আর ফর্মুলাটা ছিল সামেশন অফ 3x minus 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখন ভ্যালু বসাই, তাহলে এখন রেজাল্টটা বের করি, সামেশন অফ x স্কয়ার কত আসে আমরা বের করি। তাহলে রাইট সাইড থেকে আমাদের ভেরিয়েন্সের ভ্যালুটা কত আসে? স্যার মিনটা কিভাবে বের করলেন? আমরা উপরে যে- উপরে যে ফর্মুলাটা লেখা এটা হচ্ছে ফর্মুলা। আমাদের ফর্মুলাটা আমি যদি একটু আলাদা করে আবার একটু লিখি, সেটা হচ্ছে আমাদের টোটাল দুইটা ফর্মুলা। এক নাম্বার ফর্মুলা হচ্ছে মিনের ফর্মুলা, যেটা হচ্ছে অরিজিনাল মিন ইকুয়ালস টু x minus a by n plus a, এটা ছিল হচ্ছে
যখন এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড ফর্মে নাই তখন। আর যখন এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড ফর্মে চলে আসতেছে, আমি যদি এখানে সাপোজ বি দেই, তাহলে এই পুরাটাকে 1/b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ইয়েস স্যার, বুঝছি এখন। তাহলে আমাদের রেজাল্টটা কত আসতেছে? তাহলে আমাকে দুইটার রেজাল্ট ফার্স্টে বের করা লাগতেছে। একটা হচ্ছে এখানকার রাইট সাইডের রেজাল্টটা কত আসতেছে, আর আরেকটা হচ্ছে আমাদের মিনের ভ্যালু কত আসতেছে। এবং লাস্ট পর্যন্ত আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার সমান যেটা আসবে সেটা হচ্ছে 1028। তো রাইট সাইডটা আসে হচ্ছে 98.39। হ্যাঁ 98.39, ঠিক আছে। তাহলে রাইট সাইডের পার্ট থেকে আমরা পাচ্ছি 9839, এই পুরোটার রেজাল্ট। এক্স মিন আমরা কত পাচ্ছি, যেটা আমরা এখান থেকে আনসারটা বের করে এখানে বসাবো। এক্স মিন আসে হচ্ছে 2.1, দেখো আসে কিনা। ইয়েস স্যার, 2.1। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার বাই 10 মাইনাস 2.1 স্কোয়ার ইকুয়ালস টু 98.39। এখান থেকে এখন আমরা সামেশন অফ এক্স স্কোয়ার এর ভ্যালু বের করব। তো 102.8। তাহলে 103.8। 2.8। 102.8। স্যার আজকের রেকর্ডিংটা একটু পাঠাই দিয়েন স্যার, আমি 10 দিয়ে স্টার্টিং এর জিনিসগুলো মিস করছিলাম। কেন, তুমি কেন মিস করছো? স্যার কপি করতে পারিনি স্যার, একটু লেট হয়ে গেছে। আমিও মিস করছি স্যার। ওকে ওকে, তুমি কি 10 দিয়ে মাল্টিপ্লাই করছো রনক? আমাদের তো পয়েন্টে আসার কথা না নাকি? ও না, ঠিকই আছে। ওকে, তাহলে আমরা আজকে যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আমরা লাস্ট দিন কোডিং এ শেষ করে আসছিলাম। সেই কোডিংটা ছিল হচ্ছে শুধুমাত্র এডিশন বা সাবট্রাকশন রিলেটেড কোডিং। আজকে আমরা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে মাল্টিপ্লাইড বা ডিভাইড ফর্মে যেটাই থাকুক না কেন এক্স এর সাথে, যে নাম্বারটাই কোএফিশিয়েন্ট হিসেবে থাকবে সেটাকে আমরা সামনে জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে মিন বের করার সময় স্কোয়ার থাকবে না, ভেরিয়েন্স এর সময় স্কোয়ার থাকতেছে, জাস্ট এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ইন শর্ট যদি আমরা আরেকবার এই ফর্মুলাটাকে মানে কোডিংটাকে সামনে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারতেছি যে মিন এক্স এর মিন ইকুয়ালস টু, আমার এখানে যদি এক্স এর সাথে এখন এ এক্স প্লাস বি থাকে, তাহলে এই নর্মাল ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতেছি যেভাবে আমরা করি, ডিভাইডেড বাই এন মাইনাস বি। এই পুরাটার সাথে আমরা একটা লাস্টে 1/a মাল্টিপ্লাই করতেছি মিন বের করার সময়। আর যখন আমরা ভেরিয়েন্স নিয়ে কাজ করতেছি তাহলে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু 1/a ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি। আগের ফর্মুলার সাথেই জাস্ট আমরা এখানে 1/a স্কোয়ারটা মাল্টিপ্লাই করব। তাহলে এক জায়গায় 1/a মাল্টিপ্লাই করব, একবার 1/a স্কোয়ার মাল্টিপ্লাই করব। তাহলে এতটুকুই আমাদের চেঞ্জ আসতেছে। তাহলে আমরা স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করতেছিলাম, সেই ডাটাগুলা নিয়ে কাজ করতে করতে এখন এমন একটা জায়গায় চলে আসছি, তাহলে অপারেশন রিলেটেড যে কাজগুলা, যা যা অপারেশন আমাদের আসে সেগুলা নিয়ে আমাদের মোটামুটি কাজ করা প্রায় শেষ। আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমরা এটা ও লেভেলসেও করে আসছি,
এটাকে বলা হয় হচ্ছে কম্বাইন্ড মিন। এটার সাথে সাথে আমরা এ এখন যেটা অ্যাড হবে কম্বাইন্ড ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো কম্বাইন্ড মিনে আমরা আসলে কি করতাম? কম্বাইন্ড মিনে আমরা যেটা করতাম যে সাপোজ আমার কাছে 10টা বয়েজ আছে, 10 জন বয়েজ, তাদের মিন মার্ক হচ্ছে, কোন একটা টেস্ট হয়েছে, তাদের মিন মার্ক হচ্ছে আমি ধরলাম 30 করে, আর ধরলাম এখানে আরো আরো 8 জন গার্লস আছে, তাদের মিন মার্ক হচ্ছে ধরলাম 35 করে। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এই টোটাল যে 18 গার্লস এন্ড বয়েজ, টোটাল 18 গার্লস এন্ড বয়েজ এর কম্বাইন্ড মিনটা কত, যখন আমাকে এটা জিজ্ঞেস করা হচ্ছে, তখন আমরা কি করতাম? তখন আমরা যেটা করতাম যে কম্বাইন্ড মিন ইকুয়ালস টু 10 জন বয়েজকে তার মিন মার্ক দিয়ে মাল্টিপ্লাই করতাম, প্লাস 8 গার্লসকে তার মিন মার্ক দিয়ে মাল্টিপ্লাই করতাম, এবং এই যে টোটাল মার্কটা আসতেছে, এই টোটাল মার্কটাকে আমরা 18% দিয়ে ডিভাইড করে দিতাম। তাহলে আমরা পেয়ে যেতাম যে আমাদের কম্বাইন্ড মিনটা কত। এক নাম্বার জিনিস, তাহলে এটা ছিল হচ্ছে কম্বাইন্ড মিন। তাহলে এখন আমরা বলতেছিলাম এটা আমরা ও লেভেলস থেকেই শিখে আসছি। এ লেভেলসে যেটা অ্যাড হচ্ছে এটার সাথে, যা এটার সাথে আমরা কম্বাইন্ড ভেরিয়েন্স বের করব, সেটা কিরকম হতে পারে? যেমন আমি যদি বয়েজদেরকে এক্স হিসেবে ডিনোট করি এবং গার্লসদেরকে ওয়াই হিসেবে ডিনোট করি, কোয়েশ্চেনটা এইভাবেই আসবে। বয়েজদের ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেনে তারা বলে দিচ্ছে যে সামেশন অফ এক্স স্কোয়ার এর ভ্যালু কত, এটা আমাকে বলে দিবে তারা। এবং গার্লসদের ক্ষেত্রেও আমাকে তারা বলে দিবে যে সামেশন অফ ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা কত। এই দুইটা ইনফরমেশন আমাকে অবশ্যই তারা কোয়েশ্চেনে বলে দিবে। দেন যখন তারা আমার কাছ থেকে কম্বাইন্ড ভেরিয়েন্স চাবে, তাহলে কম্বাইন্ড ভেরিয়েন্স ইকুয়ালস টু আমরা তখন লিখবো আমাদের ফর্মুলা, আমাদের আগের ফর্মুলার মতোই হবে সবকিছু। জাস্ট এখন যেহেতু দুইটা পার্ট, আমাকে দুইবার সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার, আমি নর্মালটা আগে লিখে নিচ্ছি যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। নর্মাল যে ফর্মুলাটা আমরা লিখি সেটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার, অথবা আমরা লিখি এখানে মিন স্কোয়ার। তাহলে এটার সাথে ম্যাচ করে আমি এখন লিখতেছি, তাহলে কম্বাইন্ড ভেরিয়েন্স যখন আমরা লিখবো তখন আমরা কি লিখতেছি? তাহলে এখন যেহেতু দুইটা গ্রুপ এক্স এবং ওয়াই, তাহলে আমরা লিখবো সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন, বলতে এখন টোটাল সংখ্যা বয়েজ গার্লস মিলে যেটা আসে 18, সেটা দিয়ে আমরা ডিভাইড করতেছি, মাইনাস কম্বাইন্ড মিন। 30টা হচ্ছে মিন, এদের মার্ক, মিন মার্ক, প্রত্যেকের মিন মার্ক। 10 জন বয়েজ এর মিন মার্ক, 8 জন গার্লস এর মিন মার্ক। একটা এক্সাম হয়েছিল, সেখানে তাদের মিন মার্ক আসছে এটা। তাহলে একটু আগে যে আমরা কম্বাইন্ড মিন বের করলাম, তার মানে কম্বাইন্ড ভেরিয়েন্স বের করতে গেলে কম্বাইন্ড মিন আমাকে বের করতেই হবে, কোনো অপশন নাই, কারণ কম্বাইন্ড মিনটা এখানে ইউজ করতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করে দেই, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আমরা কনসেপ্টটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, আমরা ফর্মুলাটা বুঝতে পারছি কিনা, জাস্ট এতটুকু চেক করি। S1 মানেই হচ্ছে ফর্মুলা রিলেটেড কাজ, সবই ফর্মুলা। সো ফর্মুলা যদি আমরা জানি, মোটামুটি অনেকটুকু সেফ। বোঝার বিষয়টা থেকে ফর্মুলা মুখস্থের বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা বুঝলাম কিনা? সাম অফ এক্স স্কোয়ার কি দেয়া থাকবে? সাম অফ এক্স স্কোয়ার এবং সাম অফ ওয়াই স্কোয়ার দেওয়া থাকবে, তাছাড়া তো আমরা কাজ করতে পারবো না এটা যদি দেওয়া না থাকে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি তাহলে একটা কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আমরা এই রিলেটেড একটা কম্বাইন্ড ভেরিয়েন্স বের করতে হবে, এই রিলেটেড একটা কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি।
সো এই রিলেটেড ম্যাথ মাঝে মধ্যে কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে আমরা যখন বইতে যাব। আমরা আপাতত জাস্ট ফর্মুলাটা আমরা ঠিকভাবে বুঝতে পারছি কিনা জাস্ট এতটুকু চেক করার জন্য আমরা একটা ইজি একটা ম্যাথ আমরা সলভ করতেছি। আমাদের যাদের কাছে বই আছে তারা এক্সারসাইজ 3C কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করব, আর যাদের কাছে বই নাই তাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এক্সারসাইজ 3C কোয়েশ্চেন নাম্বার 4। যাদের কাছে বই নাই তারা এটা দেখি। এক্সারসাইজ 3C কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে আমাকে বলা হচ্ছে একটা ক্লাসে 30টা স্টুডেন্টস আছে, বয়েজদের মিন মার্ক দেওয়া, ম্যাথস দেওয়া এবং গার্লসদের মিন ম্যাথস দেওয়া। Calculate the mean and standard deviation of masses of all the students together. Given that the sums of the squares of the masses of boys and girls, তাহলে আমাদের কিন্তু summation of squares দেওয়া। তাহলে বয়েজদের জন্য আমরা চিন্তা করতে পারি, আমরা এটাকে x হিসেবে ডিনোট করতে পারি, আর গার্লসদেরকে আমরা y হিসেবে ডিনোট করতে পারি। যদি আমি ফর্মুলা রিলেটেড চিন্তা করে ম্যাথটা করতে যাই। Question number কত? Exercise 3A, number 4. এটা এক্সারসাইজ 3C কোয়েশ্চেন নাম্বার 4। সেটাকে আমরা মাল্টিপ্লাই করছি, কতজন গার্লস আছে? 16 গার্লস আছে, 16 দিয়ে, এবং টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে 60.2 আসে, অথবা আমরা ফ্র্যাকশনে রাখতে পারি। দেন আমরা যখন নিচে চলে আসলাম কম্বাইন্ড ভেরিয়েন্স বের করতে যাচ্ছি, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার, বয়েজদের সামেশন দেওয়া হচ্ছে 558,444, তার সাথে আমরা প্লাস করতেছি হচ্ছে গার্লসদের সামেশনের স্কোয়ার, সেটা দেওয়া হচ্ছে 56,222, ডিভাইড করব টোটাল 30 দিয়ে, যেহেতু টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস হচ্ছে 30, আর কম্বাইন্ড মিনের ভ্যালু তো আমরা অলরেডি বের করে আসছি, সেটা হচ্ছে 60.2, বা ফ্র্যাকশনে রাখলে যেটা আসে সেটাকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আনসার না, সেটা হচ্ছে ভেরিয়েন্সের ভ্যালু, সেটাকে স্কোয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এটা মাথায় রাখতে হচ্ছে। নেক্সট আমরা তাহলে যেখানে চলে যাচ্ছি, তাহলে আমাদের অপারেশন রিলেটেড যে কাজগুলা ছিল স্পেসিফিক ডাটার ক্ষেত্রে সেগুলো আমরা করে ফেলছি। এখন যে জিনিসটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে যে আমাদের কে একদম সিম্পল ভাবে, এখানে তো কোয়েশ্চেনগুলো আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করে বের করে ফেললাম। এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখন রিপ্রেজেন্টেশন অফ ডাটার আন্ডারে চলে যাব, যে এই স্পেসিফিক ডাটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোথায় কোথায় ইউজ করি।
এবং সেখানে যে স্টাইলে দেওয়া থাকবে সেই স্টাইলগুলা থেকে আমরা আমরা যে অপারেশনগুলো এতক্ষণ শিখলাম বা এতদিন শিখলাম সেই অপারেশনগুলো আমরা সেখানে অ্যাপ্লাই করব। তাহলে সেখানে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা চলে আসবে যে স্পেসিফিক ডাটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাথ আমরা যেটা পাই রিপ্রেজেন্টেশন অফ ডাটা সেটা হচ্ছে স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। তাহলে স্টেম এন্ড লিফ, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে দুইটা পার্ট আছে। তাহলে এই ডাটাটা রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে একটা লাইন টানবো। আচ্ছা, আমরা আগে কিছু ডাটা নেই। সাপোজ আমরা কিছু ভ্যালু নেই এখানে, যে 3, 5, 7, 11, 12, 15, 15, 17, 21, 22, 23, 31, 32, 32, 35। তাহলে আমরা কিছু ভ্যালু নিয়ে এখানে কাজ করলাম। কয়টা ভ্যালু আছে এখানে টোটাল? 5 3 যা 15, 15টা ভ্যালু নিয়ে আমরা এখানে কাজ করতেছি। আমাকে এই নাম্বারগুলা দেওয়া। তাহলে প্রথমে আমাকে বলা হচ্ছে যে এই নাম্বারগুলাকে একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করো। তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা একটা লাইন টানবো। এই লাইনটার লেফট সাইডটাকে বলা হয় স্টেম, রাইট সাইডটা হচ্ছে লিফ। স্টেমে আমরা বসাই আমাদের কাছে যে নাম্বারগুলা এখানে দেওয়া আছে সেই নাম্বারগুলার প্রথম যে ডিজিট অথবা কমন যে ডিজিট সেটা নিয়ে আমরা স্টেমটা তৈরি করব। যেমন এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে সব নাম্বারগুলো হচ্ছে 2 ডিজিটের নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ডিজিটটাকে স্টেম ধরবো, সেকেন্ড ডিজিটটাকে লিফ ধরবো। সবসময় যে প্রথম ডিজিটটা দিয়ে স্টেম হবে এরকম না, নাম্বারের উপর বেস করে যে পার্টটা মোস্ট কমন সেই পার্টগুলোকেই মেইনলি স্টেমের মধ্যে ফেলা হয়। আমরা এক্সাম্পল বাই এক্সাম্পল আমরা চেঞ্জটা দেখতে পাবো। তাহলে আপাতত আমরা দেখতে পাচ্ছি যেহেতু সবগুলা নাম্বার 2 ডিজিটের নাম্বার, তাহলে সেক্ষেত্রে স্টেম হতে পারে কি কি? যেগুলা সিঙ্গেল ডিজিট নাম্বার তাদের সামনে একটা করে জিরো চিন্তা করব। 0 1 or 2 or 3. 0 1 2 3। তাহলে ফার্স্ট ডিজিটের ক্ষেত্রে এই নাম্বারগুলো হচ্ছে কমন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কমন ডিজিট গুলা বসালাম। এখন আমরা সেই নাম্বারগুলা, যেমন শুধু 3 যে নাম্বারটা, এটাকে আমরা চিন্তা করতেছি 0 3। যেহেতু সিঙ্গেল ডিজিট এই জন্য আমরা একটু মনে মনে চিন্তা করে নিচ্ছি এটা এভাবে। এটাকে চিন্তা করতেছে 0 5, এটাকে চিন্তা করতেছে 0 7। তাহলে আমরা এখন এসেন্ডিং অর্ডারে আমরা নাম্বারগুলোকে বসাবো, সেটা হচ্ছে 3 5 7। প্রথম ডিজিটের ক্ষেত্রে এটা বোঝা যাবে না, সেকেন্ড ডিজিট থেকে বোঝা শুরু হবে। যেমন 1 দিয়ে কি কি নাম্বার আছে এখানে? 1 দিয়ে আমরা নাম্বার দেখতে পাচ্ছি এখানে 11 12 15 15 17। তাহলে আমরা যখন রাইট সাইডে লিখবো আমরা কিন্তু জাস্ট সেকেন্ড ডিজিট গুলা লিখবো। তাহলে প্রথমে হচ্ছে 1 11 এর জন্য, 12 এর জন্য 2, 15 এর জন্য 5, 15 এর জন্য আরেকটা 5, 17 এর জন্য 7। নেক্সট আমরা যদি 2 এর ঘরে আসি তাহলে 21 22 23। তাহলে 1 2 3 লিখতে পারি। 30 এর ঘরে আসলে 31 32 32 35। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার লিস্ট। তাহলে আমরা প্রায় একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম তৈরি করে ফেলছি। বাট যখনই আমাকে স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম তৈরি করতে বলবে আমাকে অবশ্যই একটা জিনিস ভোলা যাবে না দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে লাস্টে একটা কথা লিখে দিতে হবে যেটার নাম হচ্ছে কি। কি মানে কি? কি মানে হচ্ছে যে আমি আগেই বলছি স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, পয়েন্টে থাকতে পারে। সো আমরা এখানে এই স্টেমের সাইড এবং লিফের সাইডের মধ্যে রিলেশনটা কি সেটা একটু এক্সপ্লেন করে দিব। দ্যাট মিনস আমি যদি সাপোজ এই পার্টটার কথা বলি, যে আমি লিখবো যে 2, তারপর একটা লাইন দিলাম, তারপরে 1। এখানে জায়গা কম, আমি আনসারটা উপরে লিখতেছি। এখন এই 2 1 লেখার পরে লিখবো যে এটা মিনস, এটা মানে বোঝাচ্ছে 21।
অনেক সময় আমরা দেখবো যে 2 1 মানে হচ্ছে 2.1 বোঝাবে। তো আমাদের এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হবে যে এই 2 তারপরে মাঝখানে লাইন তারপরে 1 এটা মানে আসলে কি, এটা কি 2.1 নাকি 21 নাকি 2001, এটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে তাদেরকে। তাহলে এটাকে বলা হয় কি, এটার জন্য 1 মার্কস দেওয়া হয়, এটা না লিখলে কিন্তু 1 মার্ক কাটা চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আমরা ড্র করলাম। আচ্ছা, এখন স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আমরা যেরকম রাইট সাইডে নিয়ে আমরা ড্র করলাম, এটা লেফট সাইডেও ড্র করা যায়, এবং সেটাকে যখন লেফট রাইট দুইটাই চলে আসে এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম জিনিসটা কি আমরা তাহলে একটু দেখি। সেটা হচ্ছে এরকম, আমি আবার কিছু নাম্বার লিখতেছি, ধরলাম 10টা এক্সাম হয়েছে, এর মধ্যে সরি একটা এক্সাম হয়েছে, এখানে 10 জন বয়েজ ছিল, নাম্বার অফ বয়েজ ছিল 10 জন, নাম্বার অফ গার্লস ছিল 10 জন। বয়েজদের মার্কগুলো আমি উপরে লিখতেছি, যে টোটাল মার্ক ছিল এখানে 30তে পরীক্ষাটা হয়েছে ধরলাম, তাহলে 30-র মধ্যে আচ্ছা তাহলে আমি একটু সংখ্যাটা কমাই দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি এখানে দিলাম 6 জন 6 জন। নাম্বার কিন্তু ডিফারেন্ট হতে পারে, বয়েজরা 10 জন গার্লসরা 6 জন এরকম হতে পারে, এটা কোনো সমস্যা না। তাহলে বয়েজ 6 জনের মার্কগুলা কি ছিল, তা আমি ধরলাম একটা ছিল হচ্ছে একজন 5 পাইছে, একজন পাইছে হচ্ছে 10, একজন পাইছে হচ্ছে 12, একজন 21, একজন 27, আর আরেকজন হচ্ছে পাইছে হচ্ছে 15। আমি অ্যাসেন্ডিং অর্ডারই রাখলাম। আর গার্লসদের মার্কগুলো আমি উপরে লিখতেছি, তাহলে সেক্ষেত্রে ধরলাম একজন 6 পাইছে, একজন হচ্ছে 12, একজন 15, একজন 17, একজন 21, তাহলে 5টা হয়েছে, আর একটা ধরলাম 25, 6 জন। তাহলে এখন আমাকে বলা হলো যে এই গার্লস এবং বয়েজদের মার্কটা আমরা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে অ্যারেঞ্জ করব, যেখানে আমাকে বলে দিবে যে কাকে আমরা ডানে রাখবো কাকে বামে রাখবো। তাহলে লিখে দিল যে বয়েজরা রাইটে থাকবে। তাহলে আমরা যে ডায়াগ্রামটা তৈরি করব সেটা হচ্ছে এরকম। তাহলে এখানে লিখবো বয়েজ, এখানে লিখবো গার্লস, এবং এখানে তখন 2টা লাইন হবে, মাঝখানে আমরা স্টেমটা বসাচ্ছি। তাহলে স্টেমের মধ্যে ভ্যালুগুলো তাহলে কি কি বসতে পারে, প্রথমে 0 বসবে যেহেতু সিঙ্গেল ডিজিট আছে, দেন 1 বসতেছে, দেন 2 বসতেছে। তাহলে বয়েজদেরকে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে প্রথমটা ছিল 5, তাহলে একটা 5 লিখবো। 1 এর সাথে আছে হচ্ছে 10, 12, 15, তাহলে 10, 12, 15, আর 2 এর ঘরে আছে হচ্ছে 21, 27, তাহলে 1, 7। যখন আমি গার্লসদেরটা এখন বসাচ্ছি একটু কেয়ারফুল থাকবো আমরা। গার্লসদের প্রথম নাম্বারটা হচ্ছে 6 দিলাম, তারপরটা হচ্ছে 12, 15, 17, 12, 15, 17। তাহলে আমাদের এখানে ওয়ার্ডারটা একটু মাথায় রাখতে হবে যে আমরা বয়েজদের ক্ষেত্রে কিন্তু এভাবে বসাচ্ছিলাম, গার্লসদের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে বসাচ্ছি, এটা একটু মাথায় রাখতে হবে। সেকেন্ডলি তারপরে ছিল হচ্ছে 21, 25, তাহলে 1, 5, তাহলে আমাদের গার্লসদেরটাও বসানো শেষ। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম, এবং আমাকে এখানেও কিন্তু কি লিখতে হবে, এখানেও কিন্তু আমাকে একটা কি দিতে হবে। রেশিও হ্যাঁ বুঝি নাই। যে নিচে চারটে রেশিও দিয়েছিলাম হ্যাঁ। লাস্ট টাইম। হ্যাঁ নিচে আমাকে এখানে একটা কি লিখতে হবে, এখানে কিন্তু তাহলে কিটা আমরা কিভাবে লিখবো, আমি লিখতেছি হচ্ছে উপরে। তাহলে আমরা এখানে লিখবো যে কিতে যে কি ইকুয়ালস টু, তাহলে এখানে আমি যে কোনো একটা টপিক নিলাম, সাপোজ ধরো এই পার্টটা নিয়ে যদি আমি বলি, তাহলে 2, 1, 0 মিন্স, তাহলে এখানে বলবো 10 ফর বয়েজ and 12 for girls। তাহলে এটা দিয়ে 10 বোঝাচ্ছে, এটা দিয়ে 12 বোঝাচ্ছে, এটাই আমরা এখানে লিখে দিলাম। তাহলে এই কিটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, তাছাড়া কিন্তু ঝামেলা আছে।
তাহলে আমাদের নর্মাল লিফ স্টেম এন্ড লিফ ডায়াগ্রামও আমরা দেখলাম, ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রামও আমরা দেখলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে এটা আঁকতে দিবে, তবে এটা খুবই কম আসে পরীক্ষায়, খুব একটা বেশি আসে না, মাঝে মধ্যে আসে। নর্মালি স্টেম এন্ড লিফ ডায়াগ্রামটা আঁকাই থাকে, আমাদের এখানে আঁকাই থাকে, সেখান থেকে আমাকে অপারেশন চালাতে হয়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন একটা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম অলরেডি আঁকা আছে, এরকম একটা ডায়াগ্রাম নিয়ে আমরা এখন অপারেশন চালাবো। তো ধরলাম আগের ডায়াগ্রামের মতোই আমি একটা ডায়াগ্রাম তৈরি করতেছি, যে বয়েজ এবং গার্লস দিয়ে আমি ইচ্ছামতো নিজের ইচ্ছামতো ভ্যালুগুলো বসাই নিচ্ছি, 2 3 5, একটু ভ্যালুগুলো বেশি নিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। 3 4 5 6 2 2 3 4 1 2। তাহলে টোটাল কয়টা নিলাম আমি? 3 4 7 11 12 13টা ভ্যালু নিলাম, গার্লসও আমি 13টাই নিচ্ছি। তাহলে আমি দিলাম 5 6 0 2 3 6 7 8 0 1। আচ্ছা, ভ্যালু আরো দুইটা দরকার, তাহলে 2 3। তাহলে এখানেও আমাদের হচ্ছে 4 প্লাস 6 10 12 হইলো, আরেকটা দরকার, তাহলে এখানে আমি 7 দিয়ে দিলাম। তাহলে যতগুলা বয়েজ ছিল আমরা ঠিক ততগুলা গার্লসই নিলাম, 13 13 হয়ে গেল। এখন এখান থেকে আমাকে তারা কি কি বের করতে দিবে, কি কি অপারেশন তারা চালাতে বলবে। নাম্বার 1, আমাকে তারা এখান থেকে মিন বের করতে দিতে পারে, যে কোনো একটার জন্য, হয় বয়েজ অথবা গার্লস, দুইটা বের করতে দিবে না পরীক্ষার কোয়েশ্চেনে। তাহলে আমাকে যদি বয়েজদের মিন বের করতে দেয়, তার মানে আমরা কি করব? তাহলে আমরা 12 প্লাস 13 প্লাস 15 এভাবে প্রত্যেকটা নাম্বারের যে ফুল ফর্ম সেগুলো সব উপরে অ্যাড করব, করে যেহেতু 13টা বয়েজ নিয়ে আমরা কাজ করতেছি, আমরা 13 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে। তবে নরমালি স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে মিন বের করতে বলে না। কি বের করতে বলে? আমরা জাস্ট নলেজটা নিয়ে রাখলাম। আমাকে প্রথমে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে মিডিয়ান বের করতে বলবে। তাহলে এখান থেকে যদি আমরা এখন মিডিয়ান বের করতে যাই, আমরা বয়েজ এবং গার্লস দুইটার জন্যই বের করার চেষ্টা করব। আচ্ছা, গার্লসদের ক্ষেত্রে আমি যেটা করতেছি, আমি একটা নাম্বার কমাই দিচ্ছি, তাহলে আমাদের আবার একটু বেশি প্র্যাকটিস হবে। তাহলে বয়েজদের ক্ষেত্রে যদি আমরা মিডিয়ান বের করতে চাই, তাহলে বয়েজরা টোটাল কতজন আছে এখানে? 13। তাহলে এই 13টা বয়েজের যখন আমরা মিডিয়ান বের করতাম, আমরা কিন্তু এখন স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করতেছি এবং ডাটাগুলো কিন্তু অ্যারেঞ্জ করাই আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি ছিল মিডিয়ান বের করার? মনে আছে কারো? টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, আনসারটা পয়েন্টে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? রাউন্ড আপ করব, রাউন্ড আপ করলে 7th পজিশন আসে, তাহলে এই 7th পজিশনটাই হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখন পজিশনটা কাউন্ট করব কি হবে? দুই পাশে কিন্তু দুই ভাবে কাউন্ট হবে, একটু খেয়াল করি আমরা। তাহলে কাউন্ট হচ্ছে এভাবে 1 2 3 4 5 6 7। আমি পুরাটাই লিখে দিই, তাহলে আমি পুরা কাউন্টটাই করলাম যাতে পরে অন্য কোনো কাজে সুবিধা হয়। তাহলে কাউন্টটা আমরা এভাবে করতেছি বয়েজদের ক্ষেত্রে, মানে রাইট সাইডের ক্ষেত্রে। আর যদি আমরা লেফট সাইডের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা কাউন্ট কিভাবে করতেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে একটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে বয়েজদের ক্ষেত্রে, গার্লসদের ক্ষেত্রে রাইট থেকে লেফটের দিকে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা বের করতেছি বয়েজদের ক্ষেত্রে, আমরা যদি মিডিয়ান বের করতে যাই, তাহলে এখন 7th পজিশনে কি আছে? আনসারটা কি হবে? 7th পজিশনে আছে হচ্ছে 6। তাহলে আমরা কি লিখবো আনসারটা? 26 লিখবো। তাহলে 26 হচ্ছে আমাদের মিডিয়ান, সেটা হচ্ছে বয়েজদের জন্য। আর যদি আমি গার্লসদের কথা চিন্তা করি,
সেক্ষেত্রে মিডিয়ান আসতেছে কোথায়? টোটাল নাম্বার হচ্ছে এখানে 12টা। 12 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 6, হোল নাম্বারে আসছে। তাহলে আমরা 6 এবং 7 দুইটা পজিশনই নিব, এভারেজ করব। তাহলে এখানে 6 পজিশনে 6 আছে, 7 পজিশনে 7 আছে। তাহলে এখন এভারেজ করব কি হবে? তাহলে 36 প্লাস 37 ডিভাইডেড বাই 2, তার মানে 36.5। দেখো আমরা বুঝতে পারলাম কিনা, আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা গার্লস এবং বয়েজ দুইটার জন্যই মিডিয়ান বের করলাম। তাহলে প্রথমে আমাকে এখান থেকে মিডিয়ান বের করতে দিবে। নেক্সট তারা বলবে এখান থেকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি? আমরা আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইল বের করব এবং তাদের ডিফারেন্সটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে আমরা শুরু করি, ফার্স্টে বয়েজদের দিয়ে স্টার্ট করি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইলের ভ্যালু বের করা। তাহলে প্রথমেই দেখতে হবে যে আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করতেছি তারা কি অড নাম্বার না ইভেন নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 13টা নাম্বার, তার মানে অড নাম্বার। তাহলে প্রথমে কি করতে হয়? মাঝখানেরটাকে বাদ দিতে হয়। তাহলে এখানে মাঝখানে ছিল এই 6টা, এটাকে আমরা বাদ দিলাম। তাহলে 13টা নাম্বার থেকে যদি একটা বাদ যায় তাহলে এই পাশে থাকবে 6টা নাম্বার, রাইট সাইডে থাকবে 6টা নাম্বার। তাহলে এখন কাজ কি? এই 6টা নাম্বারের মাঝখানে কি আছে বের করো, এই 6টা নাম্বারের মাঝখানে কি আছে বের করো। এটা হবে লোয়ার কোয়ার্টাইল, এটা হবে আপার কোয়ার্টাইল। তাহলে 6টা নাম্বারের মাঝখানে কারা কারা থাকে? রাফি তুমি বলো। নাম্বার যদি 6টা হয় তাহলে তাদের মাঝখানে কে কে থাকে? থার্ড আর ফোর্থ পজিশন। থার্ড এবং ফোর্থ, এক্স্যাক্টলি। এটা আমরা এভাবেও বের করতে পারি, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3 আসে, যেহেতু হোল নাম্বারে আসছে আমরা ফোর্থ পজিশনটাও নিব। যাই হোক, থার্ড এবং ফোর্থ। তাহলে এখন আমরা যেটা করব আমাদের কাজের সুবিধার জন্য, তাহলে একবার অ্যাসেন্ডিং অর্ডারে থার্ড এবং ফোর্থ কে খুঁজবো, আরেকবার ডিসেন্ডিং অর্ডারে থার্ড এবং ফোর্থ কে খুঁজবো। জিনিসটা একটু মাথায় রাখি আমরা। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি থার্ড এবং ফোর্থ কে কাছে যেতে চাই তাহলে এই হচ্ছে থার্ড, এই হচ্ছে ফোর্থ। তাহলে সেক্ষেত্রে আমরা লোয়ার কোয়ার্টাইল কত পাচ্ছি? এই দুইটাকে তাহলে আমরা এভারেজ করতেছি। তাহলে 15 প্লাস 23 ডিভাইডেড বাই 2, আনসার কত আসে? 19 আসে। তাহলে এটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল আমরা বের করলাম। আর এখন আপার কোয়ার্টাইল বের করার জন্য কি বললাম? আমরা ডিসেন্ডিং অর্ডারে যাব। জি হ্যাঁ, এখন আমরা আপার কোয়ার্টাইল বের করার জন্য ডিসেন্ডিং অর্ডারে চিন্তা করব, থার্ড এবং ফোর্থ। তাহলে ডিসেন্ডিং অর্ডারে গেলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, উল্টা যাচ্ছি আমরা, 13 থেকে শুরু করছি। তাহলে 1 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি। তাহলে আমরা যদি এখন এভারেজ করি তাহলে এই দুইটা নাম্বারকে আমরা পেলাম থার্ড এবং ফোর্থ পজিশনে। তাহলে একটা হচ্ছে 33, একটা হচ্ছে 34। তাহলে আমরা লিখতে পারবো 33 প্লাস 34 ডিভাইডেড বাই 2, তাহলে আসে 33.5। দেখো আমরা বুঝলাম কিনা? আপার কোয়ার্টারের জন্য আমরা প্রথম থেকে কাউন্ট করব। আমরা লোয়ার কোয়ার্টাইলের জন্য আমরা প্রথম থেকে কাউন্ট করলাম, আর আপার কোয়ার্টাইলের জন্য আমরা উল্টা দিক থেকে স্টার্ট করলাম। আমরা ডিসেন্ডিং অর্ডারে স্টার্ট করলাম, যে একদম বড় থেকে একদম পিছন থেকে উল্টা দিক থেকে আমরা যাচ্ছি। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল। একটা ছিল 19, একটা ভ্যালু আমরা পেলাম হচ্ছে 19, একটা 33.5। এখন এই দুইটা যদি আমি মাইনাস করে দেই তাহলে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ চলে আসতেছে। আমরা এখন একটু গার্লসদের দিকে তাকাচ্ছি। আমরা এখন একটু গার্লসদের দিকে যদি তাকাই তাহলে গার্লসরা টোটাল এখানে মানুষ হচ্ছে কতজন? 12। গার্লসরা টোটাল মানুষ হচ্ছে 12, দ্যাট মিন্স এটা একটা ইভেন নাম্বার। তাহলে ইভেন হলে কি হয়? আমাকে কাউকে বাদ দিতে হচ্ছে না। তাহলে এই 12টা নাম্বারকে যদি আমি দুই ভাগ করি, এই পাশে 6টা, এই পাশে 6টা, তাহলে এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে থার্ড ফোর্থ বের করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, এখান থেকে থার্ড ফোর্থ বের করতে হবে ডিসেন্ডিং অর্ডারে। তাহলে আমরা এবার যাচ্ছি।
তাহলে আমরা খেয়াল করি এখন, তাহলে এসেন্ডিং অর্ডারে যখন আমি যাচ্ছি তাহলে 1 1 2 3 4, তাহলে আমরা 3 এবং 4th পজিশন আমার দরকার। তাহলে এই হচ্ছে আমার 3rd এবং 4th পজিশন। তাহলে একটা হচ্ছে 20, একটা হচ্ছে 22। তাহলে 20 প্লাস 22 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 21 রেজাল্ট। তাহলে আমরা লোয়ার কোয়ার্টাইল পেয়ে গেলাম। আর আপার কোয়ার্টাইলের জন্য আমরা উল্টা দিক থেকে যাব। তাহলে 1 2 3 4, তাহলে এই হচ্ছে আমার 3rd এবং 4th। তাহলে একটা হচ্ছে 40, একটা হচ্ছে 41। তাহলে 40 প্লাস 41 ডিভাইডেড বাই 2 করলে 40.5 আসে। এটা হচ্ছে আমাদের আপার কোয়ার্টাইলের ভ্যালু। তাহলে আমরা লোয়ার কোয়ার্টাইলও পেয়ে গেলাম, আপার কোয়ার্টাইলও পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা এই দুইটা মাইনাস করে দেই তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। আচ্ছা, এখন তারা যখনই এই ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম আমাকে আঁকতে বলবে বা আঁকা আছে এখান থেকে মিডিয়ান ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে দিবে, তারপরে লাস্ট যে কোয়েশ্চেনটা থাকবে এখান থেকে সেটা হচ্ছে আমাকে বলবে এদের দুইজনের ডাটার মধ্যে কম্পেয়ার করো, এদের দুইজনের ডাটার মধ্যে কম্পেয়ার করো। তাহলে যখনই আমরা কম্পেয়ার করতে যাব আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যে আমরা এই ডাটাটা মেজার করতেছি যে এটা কিসের বেসিসে, সেটা কি মিন, মোড নাকি মিডিয়ান। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এখানে আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমরা মিডিয়ান, যেহেতু আমরা একটু আগে মিডিয়ান বের করে আসছি আমরা মিডিয়ানটাকে ইউজ করব এখানে। আর যখনই মিডিয়ান ইউজ হবে তার সাথে আমার আরেকটা টপিক হচ্ছে স্প্রেড আউট, ডাটাটা কতটা স্প্রেড। দুইটা টপিক নিয়ে কম্পেয়ার করতে হয়, একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা হচ্ছে স্প্রেড আউট। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝায় আমরা মিন, মোড না মিডিয়ান কোনটাকে ইউজ করতেছি। আর স্প্রেড আউট হচ্ছে দুইভাবে এটা এক্সপ্লেইন করা যায়, একটা হচ্ছে ভেরিয়েন্স দিয়ে আর একটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে। সো যেহেতু আমাদের কোশ্চেনে এই স্টেম এন্ড লিফের কোশ্চেনে সব সময় আমাকে মিডিয়ান বের করতে বলবে এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলবে, দুইটা টপিক থেকে দুইটা জিনিস বের করাই রাখবে। তাহলে আমরা এই দুইটারই হেল্প নিব। তাহলে আমরা দেখব যে কার মিডিয়ানের ভ্যালু বেশি ছিল, কম্পেয়ারটা সবসময় এভাবে করতে হয়। তো আমি সাপোজ ধরলাম, আমি এখন ধরে নিচ্ছি সবকিছু, আমি ধরলাম বয়েজদের মিডিয়ান ছিল হচ্ছে 15 আর গার্লসদের মিডিয়ান ছিল হচ্ছে 19। তাহলে আমরা প্রথমে বলবো যে মিডিয়ান অফ গার্লস ইজ গ্রেটার দেন মিডিয়ান অফ বয়েজ। এটা হচ্ছে 1 মার্কের একটা আনসার হয়ে গেল, যে কার মিডিয়ান বেশি সেটা আমরা বলে দিব, এটা হচ্ছে একটা কম্প্যারিজন। আর 2 নাম্বার হচ্ছে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ চেক করব। আমরা বয়েজদের থেকে মাইনাস করার পরে একটা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পেলাম, গার্লসদের থেকে একটা পেলাম, আমরা সেটাই বলে দিব যে কার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কার থেকে বেশি। যদি বয়েজদেরটা বেশি হয় তাহলে আমরা বলবো বয়েজদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইজ মোর দেন গার্লস, যারটা বেশি হয় সেটাই লিখে দিব। এটাই হচ্ছে কম্প্যারিজন করার সিস্টেম। তাহলে আমরা আবার একটু মাথায় রাখি যে আমরা যখন কম্পেয়ার করব স্টেম এন্ড লিফ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যদি মিডিয়ানকে নেই, নরমালি আগে থেকে এই ভ্যালুগুলো বের করাই রাখে, আর না হলে আমরা নিজেরা বের করব। তাহলে মিডিয়ানের সাথে কম্প্যারিজনে আসবে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর যদি কখনো আমরা মিনকে নিয়ে কাজ করতে চাই, কোশ্চেনের সেটআপটা ওইভাবেই থাকে, প্রথমে বলে যে মিন বের করো, তারপরে বলতেছে কম্পেয়ার করতে। তাহলে মিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারপরে আসবে হচ্ছে ভেরিয়েন্স। আমাকে সবসময় এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যেটাকে আমরা মিন, মোড, মিডিয়ান বলে থাকি, এবং আরেকটা হচ্ছে স্প্রেড আউট। স্প্রেড আউটটাকে ডিফাইন করা হয় ইদার ভেরিয়েশন দিয়ে, ভেরিয়েন্স দিয়ে, অথবা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে। আর সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা বুঝি মিন, মিডিয়ান, মোড। তাহলে এই দুইটা টপিক থেকে দুইটা জিনিস আমাকে নিয়ে এসে কম্পেয়ার করতে হয়, এবং সামনে আরো অনেক ম্যাথ আমরা করব এই রিলেটেড। তাহলে আজকে আমাদের টপিক এখানে শেষ হয়ে যাচ্ছে, আমরা তাহলে এই পর্যন্তই রাখতেছি আজকে। আমরা আবার
4টা 10-এ জয়েন করব এবং হোমওয়ার্ক দেওয়া